সোহাগ হত্যাকাণ্ড ঘিরে বিএনপির সমালোচনা উদ্দেশ্যমূলক বলছেন নেতারা। আইনশৃঙ্খলার অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, মন্তব্য ডক্টর জাহিদের। দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি নান্নুকে নারায়ণগঞ্জে গ্রেপ্তার। খুলনায় 1.5 মিনিটে শেষ হয় মাহবুব কিলিং মিশন, জড়িত ছিলেন 7 জন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আর সংরক্ষিত নারী আসন নিয়ে আজও ঐক্যমত্য কমিশনে আলোচনা। একমত না হলে সবার ব্যর্থতা, বললেন ডক্টর আলী রিয়াজ। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলে ব্যর্থতা হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে ধারণা ফরাসি রাষ্ট্রদূতের। কার্যক্রম নিষিদ্ধ আর জুলাই হত্যার জন্য ক্ষমা না চাওয়ায় আওয়ামী লীগের জন্য কঠিন হবে ভোটে অংশ নেওয়া। গণ অভ্যুত্থানের 15তম দিনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত হন 400। মন্ত্রীদের তির্যক বক্তব্য উস্কে দেয় আন্দোলন। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছিলাম যে একের পর নারী শিক্ষার্থীরা আসতেছে। তো সবাই নামছে, আমরা যদি না নামি তাহলে তো আন্দোলনটা এক হাতে চললো না। আমরা আরেকটা হাত হয়ে তাদের সাহায্য করব। পাওয়ার প্ল্যান্ট চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তার অনুমোদন দেওয়ার কথা বললেন অর্থ উপদেষ্টা। আগস্টে শুরু হবে খাদ্য বান্ধব কর্মসূচি। আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে আজ ভুটান। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে আরও এক ধাপ এগিয়ে যেতে প্রত্যয়ী আফিদারা। কোচ আমাদের সাথে বসে কথা বলবে, তার প্ল্যান সেটা আমাদেরকে বলবে, আমরা সেভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দলীয় শৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি ও খুনের ঘটনার অভিযোগে রাজনৈতিকভাবে কতটা চাপে বিএনপি? দলটির শীর্ষ নেতারা বলছেন এক্ষেত্রে চাপ নেই, কারণ পট পরিবর্তনের পর থেকে দল ও অঙ্গ সংগঠনের 3000-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলটি। তারপরও গুটি কয়েক দল বিদেশি মদদ এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে বিএনপির বিরুদ্ধে একাট্টা হয়েছে। তবুও রাজনৈতিক অনৈক্য এড়াতে তৃণমূলে বার্তা দিয়েছে দলটি। পাশাপাশি আত্মসমালোচনার অংশ হিসেবে দলের সব পর্যায়ে শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। আরিফিন শাকিলের প্রতিবেদনে দেখব বিস্তারিত। ঘরোয়া সভা থেকে আনুষ্ঠানিক আলোচনায় বারবার অনিয়ম আর বিশৃঙ্খলা এড়ানোর তাগিদ দিলেও প্রায় নিয়ন্ত্রণহীন বিএনপি তৃণমূল। সোহাগ হত্যায় আরেক দফা সমালোচনায় বিদ্ধ বিএনপি। অস্বস্তি তৈরি হয়েছে দলের সর্বস্তরে। এমন সুযোগে বিএনপিকে রাজনৈতিকভাবে চেপে ধরছে দলটির এক সময়ের মিত্র দলগুলো। মিত্রদের এমন আচরণে ক্ষুব্ধ বিএনপি। পাশাপাশি অপরাধ দমনে সরকারের উদাসীনতায় হতবাক জানিয়ে রোববার স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনা করেন নেতারা। সিদ্ধান্ত হয় সহনশীলতা ও রাজনৈতিক কৌশলে পরিস্থিতি সামাল দেয়ার। ভারত যা চায়, আওয়ামী লীগ যা চায়, সেটাকে কার্যকর করার জন্য তারা এই নানা ধরনের ষড়যন্ত্র করছে। আর তারা যে অপকর্ম করে, বিভিন্ন দখল করে, তারা কয়েকজন বহিষ্কার করছে। তারা তো সাদা তোলে না, তারা তো হাদিয়া তোলে। বিএনপি কোনটা সব হয় নাই। বিএনপি ধৈর্যের সাথে অপেক্ষা করছে। যারা ভালো খেলে তারা ধৈর্যের সাথে খেলে, আর যারা জানে ঘোড়ার থেকে যে আমি জয়লাভ করতে পারবো না, তারা কিন্তু ফাউল করে। আর এই অদৃশ্য ষড়যন্ত্র এবং অদৃশ্য শক্তিকে মোকাবেলা করতে একটু ব্যাপারিত হয়। আমরা এটা চাপ মনে করি না, এটা রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব, সাংগঠনিকভাবে মোকাবেলা করব। আমরা আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে এগুলোর প্রতিবাদ জানাবো। নানা অনিয়মের অভিযোগে কিছু ক্ষেত্রে তদন্ত ছাড়াই নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। গত 10 মাসে মূল দলের সাথে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলও তাদের কয়েকশো নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেয়। উদ্দেশ্য পরিষ্কার, ভোটের আগে বিপুল জনসমর্থন হারাতে নারাজ বিএনপি। সেজন্য দলের সব পর্যায়ে নতুন করে নির্দেশনা পাঠাচ্ছেন নীতি নির্ধারকরা, যেখানে গুরুত্ব পাচ্ছে সামাজিক শৃঙ্খলা। লক্ষ কোটি নেতা কর্মীদের মধ্যে আমরা তো আগে থেকে বলতে পারবো না যে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবে কি জড়াবে না। শুদ্ধি অভিযান চালাবো মূল সংগঠন এবং অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ে। এই মেসেজটা আমরা দিয়েছি যাতে এই জাতীয় দুষ্কৃতিকারীরা দলের সুনাম ক্ষুণ্ণ না করতে পারে। 3200 বহিষ্কার করছি, আর বাকি রয়েছে আমার নিজের বহিষ্কার হওয়া, আর বাকি রয়েছে খালেদা জিয়ার বহিষ্কার হওয়া, আর বাকি রয়েছে তারেক রহমানের বহিষ্কার হওয়া।
একটা রাজনৈতিক দল তার দলের মধ্যে কি করতে পারে, সে সর্বোচ্চ তার সদস্যপদটা খারিজ করতে পারে। একটা রাজনৈতিক দল তাকে জেলও দিতে পারে না, ফাঁসিও দিতে পারে না। প্রশাসন তাকে ধরছে না কেন, পুলিশ তাকে ধরছে না কেন? দলটির নেতারা মনে করেন বিএনপির বিরুদ্ধে ভোটের মাঠে সুবিধা করার কোনো বাস্তবতা নেই জেনেই সংঘবদ্ধ একটি গোষ্ঠী পারিবারিক বা ব্যবসায়িক দ্বন্দ্বকেও রাজনীতির রং দিয়ে অপপ্রচারে নেমেছে, যাতে সাংগঠনিক ও ভাবমূর্তি সংকটে পড়ে বিএনপি। বিভিন্ন ধরনের বিভিন্ন ঘটনা ঘটবে এবং নির্বাচনটাকে বানচাল করার জন্য। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আর্থিক অনুদান বিতরণ করছে বিএনপি। অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বলেন না, এই যে ১,৫০০-এর মতো শিশু, তরুণ, কিশোর, বাচ্চা, রিক্সা কাউকে বাদ দেয়নি হত্যা করতে। এই কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি ১০-১২ জন যদি শহীদ হন, তাহলে আপনি বলুন যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে, সেখানে কি অবস্থা বিরাজ করেছে। কই এগুলোর কথা তো আপনারা বলেন না। আপনাদেরকে তো আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপির নেতা কর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এই যে আমরা বিএনপি পরিবার, আতিকুল ইসলাম রুম্মান এবং মুকসিদুল মুমিন মিথুনের নেতৃত্বে এটি আজকে সারা বাংলাদেশে সকল আহত নিহত পরিবারের পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা এবং সহযোগিতা নিয়ে হাজির হয়েছে। আজকে একদিন নয়, এক মাস নয়, এটা 2008-09 সাল থেকে তারা শুরু করেছে। আর সাংগঠনিকভাবে আমরা বিএনপি পরিবার নামে আজকে 2 বছর হতে চলল এই কর্মকাণ্ড এখানে চলছে। তো তাহলে কি দেখাচ্ছে, কার কথা বলছে? আপনাদের ভূমিকা 2009 শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এই যে এত মানুষ তার গুম করলো, এই যে জাকির, এই যে ইলিয়াস আলী এমপি, সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন পারভেজ, অসংখ্য নেতাকর্মী, সুমন যুবদলের এই যে গুম হয়ে গেল, কই তাদের কথাও তো আপনার বললেন না একবার। তারা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছে বিএনপির কর্মসূচি ঘোষণা হওয়ার সাথে সাথে। এই 16 বছরে বিএনপির কত নেতাকর্মী মারা গেছে এই কুড়িগ্রাম সহ, কই তাদের বিষয় তো আপনারা কিছু বললেন না। অথচ সকল যন্ত্রণা, সকল অত্যাচার, সকল নির্যাতন বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের যে মাঠ প্রস্তুত হওয়া ছিল, যে পটভূমি রচিত হয়েছিল, সেই পটভূমির উপর জুলাই আগস্টের আন্দোলন বিজয় লাভ করেছে। সুতরাং একক কারো কৃতিত্ব নেই ভাই। 90-এর যে গণ অভ্যুত্থান, তখন আমরা ছাত্র নেতা, আমি একটা ইউনিভার্সিটির ভিপি, আমরা কেউ বলিনি যে আমাদের ক্ষমতার ভাগ দিতে হবে। কথা বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি ছিলাম সেখানে। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তবে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যেই নির্বাচন হবে বলে আশাবাদী দলটি মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সোমবার এক জামায়াত নেতার বক্তব্যের জবাবে ডক্টর জাহিদ বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের অংশ বলছেন বিএনপির এই নেতা। তবে সেই ষড়যন্ত্রে বিএনপি পা দিতে চায় না বলেন ডক্টর জাহিদ। অন্যায়কে বিএনপি কোনোদিন প্রশ্রয় দেয় না, সমর্থন দেয় না। বিএনপি অন্যায়কারীর বিচার চায়। দেশের প্রচলিত আইন অনুযায়ী মব সন্ত্রাস বিএনপি চায় না। দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। রাজধানীর মিটফোর্ডে যুবদল কর্মী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে
নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব 11। সোমবার রাতে নান্নুকে বন্দর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়, তাকে কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরপর নেওয়া হবে ঢাকায়। ভাইরাল ভিডিওতে নান্নুকেও শনাক্ত করা হয়। ইট ও সিমেন্টের ব্লক দিয়ে সোহাগকে আঘাতের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন সে। এখন পর্যন্ত এই হত্যা মামলায় 8 জনকে গ্রেফতার করা হলো। গেল বুধবার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এজাহারে 19 জনের নাম উল্লেখ করা হয়। দিনের আলোয় বাড়ির সামনেই গুলি ছুড়ে ও পায়ের রক কেটে হত্যা করা হয় খুলনা মহানগরের দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে। মাত্র 1.5 মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করে পালায় সন্ত্রাসীরা। পুলিশ বলছে হত্যার সাথে জড়িত ছিল কমপক্ষে 7 জন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তের কাজ চলছে। এরই মধ্যে সন্ত্রাসীদের তথ্য দিয়ে সহযোগিতার অপরাধে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 11 জুলাই শুক্রবার দুপুরে বাড়ির সামনে রাস্তার উপর গাড়ি পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান। এ সময় একটি মোটরসাইকেলে করে 3 জন সেখানে গিয়ে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার 2 পায়ের রক কেটে পালিয়ে যায়। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। বলছেন দক্ষ ও প্রশিক্ষিত সন্ত্রাসীরাই হত্যা করেছে মাহবুবুরকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 1.5 মিনিটে একজন দক্ষ সন্ত্রাসী ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি। এরই মধ্যে কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় না থাকলেও চরমপন্থীদের সাথে সম্পৃক্ততা থাকতে পারে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। তাদের রাজনৈতিক পরিচয় এভাবে নেই, এটা অনেকেই আবার আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সঙ্গে জড়িত, তো আমরা সেগুলিও আমলে নিচ্ছি। হত্যার ঘটনায় থানায় মামলা করেছেন মাহবুবুরের বাবা। জড়িতদের আইনের আওতায় আনার দাবি তার। মাহবুবুরকে প্রায় সন্ত্রাসীরা ফোন দিয়ে হুমকি দিতে বলে জানান তার ছোট ভাই। আমি চাই সুষ্ঠু বিচার, যে প্রকৃত দোষী তার শাস্তি দেওয়া হোক। এইটি আমি দেশের কাছে, প্রশাসনের কাছে এটা দাবি। ভাইয়ার মুখে শুনছি বিভিন্ন সময় ফোনে হুমকি আসতো যে চাঁদা দাও, না হলে তোমার অবস্থা খারাপ, বা তুমি এসবের মধ্যে যাবো না, রাজনীতি বাদ দাও, চলে যাও। গত ফেব্রুয়ারিতে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন মাহবুবুর। বড় রামদাহাতে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। রাহিম সারওয়ার, যমুনা নিউজ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন এবং সংবিধান সংশোধন ইস্যুতে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 14তম দিনের বৈঠক শুরু হয়। কমিশনে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সূচনা বক্তব্যে বলেন, কমিশনের ব্যর্থতা সবার ব্যর্থতা। কাঠামোগত সংস্কারে সবাই একমত হতে না পারলে সেটি হবে সবার ব্যর্থতা। জুলাইয়ের আত্মত্যাগ স্মরণ করে সবাইকে দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলে ব্যর্থতা হবে। সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে যে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, সে দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর আমরা তার অংশীদার হয়েছি মাত্র। কমিশন আপনাদের প্রচেষ্টার অংশীদার হয়েছে। কমিশনের আলাদা করে একটা সত্তা হিসেবে যুক্ত হয়েছে এই আলোচনায় তার নয়। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। সংসদের মাধ্যমে সেই সরকার অবৈধ, অর্থাৎ এই যে বয়ান যে শেখ হাসিনার সরকার অবৈধ, এটা এই যে এই আপনাদের অধমেই প্রথম এটা উপস্থাপন করেছে। এবং তার প্রেক্ষিতে শুধু লেখালেখি নয়, আমি একটা বইও লিখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি। এই সব তথ্য উপাত্ত সংগ্রহ করে, সব যুক্তি
সবকিছু এখানে সংমিশ্র করে আমি এই বই লিখেছি। বইটার টাইটেলটা ছিল আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অপরাজনীতি, কিন্তু যেই প্রেক্ষাপটে এটা প্রকাশিত হয়েছে 2023 সালে, আপনারা তো জানেন 2023 সালে কি অবস্থা ছিল, তখন অপরাধ শব্দ বাদ দেওয়া হয়েছে, কিন্তু সবকিছুই ভিতরে আছে যে এই পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ছিল, সরকারও অবৈধ ছিল। এবং এর পরবর্তীতে আমরা ঠিক করেছি যে আমরা আদালতে যাব, আদালতের আশ্রয় নেব। আমরা আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও যতটা সম্ভব অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মজদুকুই। তার ধারণা, কার্যক্রম নিষিদ্ধ, জুলাই হত্যার জন্য ক্ষমা না চাওয়া এবং বিচার চলমান থাকায় আওয়ামী লীগের জন্য নির্বাচন করা কঠিন হবে। ভোট আয়োজনে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়ে ইউরোপের এই দূতের বিশ্বাস, আসছে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। বহুল আলোচিত লন্ডন বৈঠকের পর অনেকটা স্পষ্ট, আসছে ফেব্রুয়ারি নাগাদ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে এরই মধ্যে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। যদি সংস্কারগুলো হয়, সেরকম যদি প্রস্তুতি নেওয়া যায়, তাহলে ফেব্রুয়ারির রোজার আগেও হতে পারে, এটা বলা হয়েছে। এখনো ভোটের টাইমলাইন নিয়ে সুস্পষ্ট কিছু জানায়নি কমিশন। আসছে নির্বাচন নিয়ে নানা কারণেই আগ্রহ আছে বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের, তাই চলমান ঘটনা প্রবাহের দিকে সতর্ক নজর রাখছে তারা। ইউরোপের অন্যতম বড় শক্তি ফ্রান্স। রাষ্ট্রদূতের মূল্যায়ন, নির্বাচন ইস্যুতে ঠিক পথে এগুচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। Dr. Yunus has been engaging and committing itself to prepare the scene to hold free and fair elections. এই সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করবে বলে আমার বিশ্বাস। সে কাজে নির্বাচন কমিশনকে যতটা সম্ভব সহযোগিতা করব আমরা। আমার ধারণা, ভোটের সময় আন্তর্জাতিক পর্যবেক্ষকও পাঠাবে আমাদের জোট ইউরোপীয় ইউনিয়ন। International European observers. 5 আগস্টের পর থেকেই মাঠে নেই আওয়ামী লীগ। তার উপর দলটির কার্যক্রমও নিষিদ্ধ করেছে সরকার। দলের প্রধানসহ শীর্ষ নেতাদের অনেকের বিরুদ্ধেই হত্যা মামলার বিচার চলমান। অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কঠিন বলে ধারণা এই পশ্চিমা দূতের। That's clearly their intention. So hopefully it will be as inclusive as possible. আমার বোঝাপড়া, কমিশন যতটা সম্ভব অংশগ্রহণমূলক নির্বাচন করার চেষ্টা করছে, তবে এখানে সব নাগরিকের অংশ নেয়ার কথা বলছি। আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য দলটি ক্ষমাও চায়নি, আর নেতাদের বিরুদ্ধে মামলা তো চলছেই। সবকিছু মিলে আওয়ামী লীগের জন্য নির্বাচনে অংশ নেওয়া খুব কঠিন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংস্কার ও বিচারে অগ্রগতি হলে রোজার আগেই হতে পারে আগামী নির্বাচন, তা না হলে আগামী এপ্রিলের মধ্যে ভোট হওয়ার কথা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আজ 15ই জুলাই, 1 বছর আগে এই দিনে একদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ভয়াবহ হামলা, আর অন্যদিকে মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য। সব মিলিয়ে জুলাই স্মৃতি ক্যালেন্ডারে 15 তারিখটি সেই দিন যেদিনের পর থেকেই ছাত্রদের আন্দোলন রূপ নিতে থাকে জনতার গণ আন্দোলনে। সুমাইয়া ঐশীর রিপোর্টে দেখব 15ই জুলাইয়ের দৃশ্যপট। 15 জুলাই বেলা 12টা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। আগের রাতে রাজাকার ট্যাগিং এর ক্ষোভ তখনও যায়নি, বরং তা ছড়িয়েছে আরো বেশি। হঠাৎ করেই উত্তেজনা বিজয় 71 হলের সামনে। আন্দোলনকারীদের আটকে রাখার খবরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। আগে থেকে অবস্থান নেয়া ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন হলে। শিক্ষার্থীদের ইট পাটকেল নিক্ষেপ আর বিপরীতে সশস্ত্র হামলা ছাত্রলীগ যুবলীগের। আমি সেদিন আহত হয়েছিলাম। আমাকে হলো রিক্সায় করে যখন নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে
আমি দেখতে পাচ্ছিলাম যে একের পর নারী শিক্ষার্থীরা আসতেছে। মানে আমি নিজে তখন ট্রিটমেন্ট নিব কি, আমি আসলে পায়ের মাঝে একটা গিট বেঁধে হলো গিয়ে ভলান্টিয়ারিং শুরু করি, কারণ আমার নিজের কাছে পাপ হচ্ছিল যে আমার বোনেদেরকে এত বিশ্রীভাবে মারছে। প্রায় 40 মিনিট ধরে চলে এই সংঘর্ষ। আহত হয় নারী শিক্ষার্থী সহ অন্তত 400 জন। বিকেল 4টার পর ক্যাম্পাসের দৃশ্যমান দখল নেয় ছাত্রলীগ। হেলমেট, লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন পয়েন্টে চলে তাদের মহড়া। এদিকে কোটা সংস্কার আন্দোলনে প্রথমবারের মতো মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে প্রগতি সরণি, বাড্ডা, কুড়িলে অবস্থান নিয়ে ইউআইইউ, এআইইউবি আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। একজন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু উনি আমাদের স্টুডেন্টদের কিভাবে বলতে পারে রাজাকার? যে কেউ আমাদেরকে রাজাকার বললেই তো আমরা রাজাকার হয়ে যাবে না? আমরা বাংলাদেশের সন্তান। যাই হয়ে যাক, যেহেতু সবাই নামছে, আমরা যদি না নামি তাহলে তো আন্দোলনটা এক হাতে চললো না। আমরা আরেকটা হাত হয়ে তাদের সাহায্য করব। রাতের বেলা আমরা একটা ভাবছি যে মেসেঞ্জারে তো গ্রুপ খোলা যাবে না, আমরা টেলিগ্রামে গ্রুপ খুলেছিলাম যে কিভাবে আমরা কালকে ম্যানিফেস্টো তৈরি করব। এদিন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা চলে দেশ জুড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হামলার রেশ চলে আসে 16 শহর পর্যন্ত। সংঘর্ষ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। একই ঘটনা সারা দিন ধরে চলতে থাকে রংপুর, খুলনা, সিলেট আর রাজশাহীতে। ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীরা যখন রক্তাক্ত, তখনও বিভিন্ন অনুষ্ঠানে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগকে লেলিয়ে দেয়া আর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন তখনকার মন্ত্রীরা। কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? রাজাকারের চেতনা যারা ধারণ করে তারা ওরা, তার জবাব ছাত্রলীগ তারাই দেয়। সন্ধ্যায় ঢাকা মেডিকেলে চিকিৎসারত শিক্ষার্থীদের ওপর আবারও কয়েক দফা সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যার পর ক্যাম্পাসে অবস্থান নেয় পুলিশ। হল প্রভোস্টদের সাথে জরুরি বৈঠক হয় উপাচার্যের। পরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান এবং বহিরাগতদের জন্য হল বন্ধ সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এ সময় অর্থ ও খাদ্য উপদেষ্টা দাবি করেন, দেশে খাদ্য মজুদ স্থিতিশীল রয়েছে। বড় বন্যা হতে পারে মাথায় রেখে সরকারিভাবে 4 লাখ টন চাল আমদানির সিদ্ধান্তও হয়েছে। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি এফপিএমসির সভা শেষে এসব সিদ্ধান্ত জানান তারা। অর্থ উপদেষ্টা আরও বলেন, দেশে ধান, চাল, গম সহ খাদ্য মজুদ সন্তোষজনক অবস্থায়। আর কি কি কেনা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বাজারে চালের দাম কমেছে, প্রয়োজনে কেনা হবে। খাদ্য উপদেষ্টা জানান, 15 টাকা কেজি দরে 55 লাখ পরিবারকে 6 মাস চাল দেওয়া হবে। মাসে তারা 30 কেজি চাল পাবেন। নিম্নবিত্ত পরিবারের মাঝে আগস্ট থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে প্রয়োজনীয় সব অর্থ বরাদ্দের অনুমোদনও দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে পরিচালিত করি, এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার। 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। আন্তর্জাতিক এসএমএস বাণিজ্যে রাজস্বের ন্যায্য হিস্সা আদায় করতে চায় সরকার। পুরো প্রক্রিয়াকে স্বচ্ছতার সাথে তদারকির আওতায় আনার উদ্যোগ দেওয়া হচ্ছে। বাতিল হচ্ছে আগের নিয়ম নীতি। আন্তর্জাতিক এসএমএস আদান প্রদান পরিচালনার জন্য আলাদা লাইসেন্স এবং গাইডলাইন করবে বিটিআরসি। তবে মোবাইল অপারেটরদের অভিযোগ, নতুন করে এই খাতের জন্য লাইসেন্স দেওয়া হলে তা হবে শর্ত ভঙ্গের শামিল।
আন্তর্জাতিক শর্ট মেসেজ সার্ভিস, যা A2P নামে পরিচিত। আন্তর্জাতিক কল আদান প্রদানের ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থার গাইডলাইন ও মনিটরিং এর অবকাঠামো থাকলেও আন্তর্জাতিক SMS আদান প্রদানে নেই সুনির্দিষ্ট কোনো নীতিমালা, নেই নির্ধারিত দরও। কি পরিমাণ মেসেজ আদান প্রদান হচ্ছে তা তদারকির প্রক্রিয়াও নেই। প্রযুক্তিবিদরা বলছেন, বিগত সময়ে এ খাতে বছরে 1000 কোটি টাকার বাণিজ্য হলেও প্রতি মাসে সরকারের হিস্সা মিলেছে মাত্র 2-3 কোটি টাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনে করেন, 90% A2P SMS বৈধ চ্যানেলে আদান প্রদান হয়নি। টপোলজিতে এটাকে অ্যাড্রেস করা হবে। তবে অভিযোগটা পুরোপুরি সত্য যে সরকার এই খাত থেকে ব্যাপক পরিমাণ রাজস্ব হারাচ্ছে। আমি একেবারে সংখ্যা দিতে পারি, সরকার 90% মেসেজের এবং ইন্টারন্যাশনাল কোডের বিপরীতে কোনো রেভিনিউ পায় না। এরা বিভিন্ন চ্যানেলে, অবৈধ চ্যানেলে নিয়ে আসে। বর্তমানে A2P SMS আদান প্রদান করছে মোবাইল অপারেটররা। তবে এখাতে স্বচ্ছতা আনার জন্য গাইডলাইন তৈরির পাশাপাশি এবং পৃথক লাইসেন্স প্রবর্তন করতে চায় সরকার। নতুন করে এখাতে লাইসেন্স দেওয়া হলে তা মোবাইল অপারেটরদের লাইসেন্সের শর্ত ভঙ্গ করবে, এমন অভিযোগ মোবাইল অপারেটরদের। ভয়েস SMS যেটা, এটা কিন্তু আমাদের লাইসেন্সের একটা ইন্টিগ্রাল স্কোপ। এর বাইরে কিন্তু আর তেমন কোনো স্কোপ আমাদের নেই। সো এটার উপর নির্ভর করে কিন্তু আমরা লাইসেন্স ফি দিয়েছি, স্পেকট্রাম কিনেছি, আমরা ইনভেস্টমেন্ট করেছি এবং এটা কিন্তু এক্সক্লুসিভ লাইসেন্স। সেখানে যদি এখন হঠাৎ করে বলা হয় যে না, ইন্টারনেট SMS-টা তোমরা ছাড়াও আরও অনেকে করতে পারবে, তখন কিন্তু এই এক্সক্লুসিভিটা ভঙ্গ হয়ে যায়। A2P SMS পরিচালনার জন্য আন্তর্জাতিক স্তরে নতুন করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিচ্ছে BTRC। এই SMS পাওয়ার অধিকার IIG কিংবা MNO কাউকে দেওয়া হয়নি। এটার জন্য হওয়ার কথা ছিল আরও বহু বছর আগেই একটা লাইসেন্স হওয়ার কথা ছিল, যে লাইসেন্সের এগেনস্টে তারা BTRC-কে রেভিনিউ দেবে এবং বৈধ চ্যানেলে কোডগুলো আনবে। আমরা যেটা করছি, নতুন লেয়ারে যে ইন্টারন্যাশনাল লেয়ারটা আছে, সেখানে সেই লেয়ার লাইসেন্স নিয়ে এই জিনিসটা আপনার পরিচালনা করতে হবে। আন্তর্জাতিক SMS এর ব্যবসা কেড়ে নেওয়া হলে সেবার অন্যান্য খাতে বাড়তি খরচ গুনতে হবে গ্রাহকদের, এমন আশঙ্কার কথা জানান মোবাইল অপারেটররা। এটা লাইসেন্সিং অব্লিগেশনে এটা আমাদের কাছে আছে। সো এটা আসলে সুযোগ নেই অন্যভাবে করার। আরেকটা জিনিস আমি বলি, এটা পলিসিতে আনা হচ্ছে। আপনি কিন্তু পলিসি দিয়ে আপনি কিন্তু লাইসেন্সিং এগ্রিমেন্ট চেঞ্জ করতে পারবেন না এবং পারা উচিত না। A2P মেসেজ পরিচালনায় স্বচ্ছতা আনতে BTRC-কে চিঠি দিয়েছে প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠন BASIS। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি 17 জুলাই। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গত 1 ডিসেম্বর 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19শে মার্চ এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে লিপ্ট আপিল করেন রাষ্ট্রপক্ষ। পরে লিপ্ট আপিল মঞ্জুর হলেও হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ফেনীর বন্যা দুর্গত 5 উপজেলা থেকে নেমেছে বানের পানি, ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। আশ্রয়কেন্দ্র থেকে মানুষজন ঘরে ফিরতে শুরু করেছে। 7 দিন পরও স্বাভাবিক হয়নি জীবনযাত্রা। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল, সেসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। ফুলগাজী আনন্দপুর ইউনিয়নে বেশ কয়েকটি স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে। এর জন্য নদী খাল দখলকে দুষছেন বাসিন্দারা। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক জানান, বন্যায় যেসব খাতে ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে, তবে সব নদীতে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে এই সড়কগুলো আছে, এগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, যার কারণে আমরা ফেনী সদর বা কোনো দরকার প্রয়োজনীয় কাজে যেতে পারছি না। যে কালভার্ট না থাকার কারণে পানির আমরা এই ভোগান্তি, আর যেত খালগুলা ওগুলা মানে যে দখল হয়ে গেছে সবগুলা। বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় বঙ্গোপসাগরে ভারতীয় 2টি ফিশিং ট্রলার সহ 34 জেলেকে আটক করেছে নৌবাহিনী। আটককৃতদের বাগেরহাট আদালতে নেওয়া হয়েছে। সোমবার গভীর সমুদ্রে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। নৌবাহিনী জানায়, আটক ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ শিকার করছিল। এ সময় এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী 38 নামের 2টি ফিশিং ট্রলার আটক করা হয়, যেগুলোয় ছিল 34 জন জেলে। আটক ট্রলারগুলো থেকে বিপুল পরিমাণ ইলিশ সহ প্রায় 100 মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ
মৎস্য অফিসের তত্ত্বাবধানে নিলামে তুলে বিক্রি করা হয়েছে। ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানার ওসি সহ 6 জনকে প্রত্যাহার করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, গত 3 জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান আটক করেন মহাসড়কে কর্তব্যরত টহল পুলিশের সদস্যরা। পরে তারা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ড ভ্যান থেকে 80,000 টাকা হাতিয়ে নেন। এমন অভিযোগের ভিত্তিতে সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান ও সহকারী উপপরিদর্শক বিপ্লব বড়ুয়া সহ 6 জনকে প্রত্যাহার করা হয়েছে। তাদের হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জীবন যুদ্ধে টিকে থাকার কত গল্পই না শুনি আমরা। এবার শুনবো অদম্য নাজিমের গল্প। 6 বছর আগে বিদ্যুতের শকে হারাতে হয়েছে 2 হাত ও 2 পা। শরীরে রয়েছে জটিল রোগ, কিন্তু তারপরও হাঁটতে রাজি নন নাজিম। কাছের মানুষেরা যখন নাজিমকে ভিক্ষা করার পরামর্শ দিচ্ছেন, তখন তার স্বপ্ন উদ্যোক্তা হবার। হার না মানা এই যুবকের গল্প শোনাবেন ভাস্কর ভাদুরী। ছবি তুলেছেন লুৎফর রহমান। হেঁটে চলার ক্ষমতা হারিয়েছেন কয়েক বছর আগে। 24 বছর বয়সী নাজিম শত ইচ্ছা সত্ত্বেও ছুঁয়ে দেখতে পারেন না কোনো কিছু। বাবার সাহায্য নিয়ে দিনে অন্তত 2 ঘন্টা ঘরের বাইরে চলাফেরা করেন। ঘটনা শুরু বছর 6 আগে। দিনমজুর হিসেবে কাজ করার সময় বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হন তিনি। 11,000 ভোল্টের শকে পুড়ে যায় 2 হাত আর 2 পা। মৃত ভেবেই সেদিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারাত্মকভাবে পুড়ে গেছিল আমার হাত আর পা। রডটা যখন কারেন্টে তারের সাথে লাগছিল, তখন আপনার পুরো রডটা আগুনের মতো লাল হয়ে গেছিল একেবারে। আমি হাত যেভাবে ধরে রাখছিলাম রড মুট করে, ওইভাবেই একেবারে রডের ছাপ বয়ে গেছিল। আঙ্গুলগুলো হাড্ডি সহ গলে একেবারে রডের ছাপ বয়ে গেছিল। পায়েও আগুন ধরে প্যান্ট গেঞ্জি যা পরা ছিলাম সব পুড়ে গেছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুরু হয় অসহায় জীবন। যে সন্তান ছিল বাবা মায়ের সহায়, সেই হয়ে যায় পরিবারের বোঝা। জীবন বাঁচানোর তাগিদে আসে ভিক্ষা করার প্রস্তাব। আমি যখন বাসায় আসলাম, তখন আমি দেখলাম যে আমার সব হাত পা কেটে দিছে। আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিলাম, সেখান থেকে আমি একেবারে অর্ধেক হয়ে গেছি। আমার উচ্চতা ছিল 5 ফুট 5 ইঞ্চি, সেখান থেকে আমি মাত্র 2.5 ফুট হয়ে গেছি। আমার আব্বা আম্মারাও তারা এই উপদেশ দিত যে ভিক্ষা করাও ছেলের এই সেই। আমার আব্বা আম্মাও কখনো আমারে বলে নাই যে আমার ছেলেকে ভিক্ষা করাবো, বা এরকম কোনো চিন্তা ভাবনা তারা আমার কাছে বলে নাই। হেরে যাওয়ার মানুষ নন নাজিম, তাই নিজের মোবাইল ফোনকে পুঁজি করে হয়ে ওঠেন উদ্যোক্তা। ফেসবুকে ভোগ্যপণ্যের পেজ খুলে বিক্রি করছেন মধু আর ঘি। নাজিমের অনলাইন ব্যবসায় সাধ্যমতো সহায়তা করছেন তার রিক্সা চালক বাবা ও গৃহকর্মী মা। আমার মামা অ্যান্ড্রয়েড ফোন চালাইতো, আমি তার থেকে একদিন তার ফোনটা নিয়েছি, মামা একটু ফোনটা দেন। ফোন নিয়ে আমি ট্রাই করছি যে পারি কিনা, দেখি যে আমার এই হাতটা দিয়ে আমি অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করতে পারি। আব্বুরে বললাম যে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দাও, দেখি কোনো একটা চেষ্টা করি যে কিছু করতে পারি কিনা। এখন আলহামদুলিল্লাহ আমার যতটুকুই হয় আমি আমার পরিবারকে সহযোগিতা করতে পারি, পরিবারের পাশে থাকতে পারি, এটা আমার সার্থকতা আমি মনে করি। দুর্ঘটনায় জীবন বদলে যাওয়া নাজিমের এখন একটি শপথ, বেঁচে থাকতে কোনোদিন ভিক্ষা করবেন না তিনি। ব্যবসা বড় করার পাশাপাশি লেখাপড়াটাও শেষ করার স্বপ্ন এই তরুণের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। 48 ঘন্টা পার হতে চললেও স্বাভাবিক হচ্ছে না দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি। সুন্নি বেদুইনদের সাথে দ্রুজ সম্প্রদায়ের সংঘর্ষে এখন পর্যন্ত 99 জন নিহতের খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবহর পাঠালেও কমেনি সংঘাত। আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করেছে দ্রুজ যোদ্ধারা। এদিকে দ্রুজ সম্প্রদায়ের পক্ষে সংঘাত কবলিত শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আরও ভয়াবহ হচ্ছে দক্ষিণ সিরীয় শহর সুয়েদার পরিস্থিতি। এভাবেই রাতভর চলে গোলাগুলি, বিমান বিধ্বংসী কামান দিয়ে করা হয় গোলাবর্ষণও। রোববার থেকে সংঘর্ষে জড়ায় স্থানীয় দ্রুজ ও সুন্নি মতাদর্শী বেদুইন সম্প্রদায়ের মিলিশিয়া বাহিনী। এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি, উল্টো বাড়ছে হামলার পরিধি। ক্রমেই সুয়েদা পেরিয়ে আল মাজরা এবং সামিসহ আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে সংঘাত।
এদিকে ট্যাঙ্কের বহর ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এখনও শহরের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে রেখেছে সশস্ত্র যোদ্ধারা। বন্ধ রয়েছে রাজধানী দামেস্কের সাথে সংযোগকারী মূল সড়ক। পরিস্থিতি মোকাবেলায় সেনাবহর পাঠিয়েছে কর্তৃপক্ষ। সংঘাত কবলিত অঞ্চলটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ। দাবি করা হয় বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংসের। সামরিক হুমকি ঠেকাতে এবং সংখ্যালঘু দ্রুজদের নিরাপত্তা নিশ্চিতেই করা হয় এই হামলা। সুন্নি মতাদর্শের বেদুইনদের সাথে দ্রুজদের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। তবে সম্প্রতি দুই গোষ্ঠীর বিরুদ্ধে একে অপরের বাসিন্দাদের অপহরণের অভিযোগ ওঠে বলে জানা যায়। দক্ষিণাঞ্চলীয় সুয়েদা শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অধ্যুষিত আবাসস্থল, যেখানে প্রায় 7 লাখ ধর্মীয় সংখ্যালঘু দ্রুজের বসবাস। কয়েক মাস আগেও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে নজিরবিহীন সংঘর্ষে জড়ায় গোষ্ঠীটির সদস্যরা। অনিক রহমান, যমুনা নিউজ। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের খবর। আসরে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভুটানের বিপক্ষে লড়বে স্বাগতিক বাংলাদেশ। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। রোববার নেপালের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পরদিন কোনো অনুশীলন করেনি পিটার বাটলার শিষ্যরা। হোটেলেই রিকভারি সেশন করেছেন আফিদা খন্দকারের দল। সুইমিং ও হালকা জিম সেশনে দিন পার করেছেন ফুটবলাররা। শ্রীলঙ্কার বিপক্ষে 9-1 গোলের দাপুটে জয় দিয়ে আসর শুরুর পর নেপালের বিপক্ষে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে ভুটানের বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। বিপরীতে নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে বড় হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে 5-0 গোলের জয়ে টেবিলের 3 নম্বরে অবস্থান ভুটানের। নেপালের সাথে ম্যাচটা জিতছি, আল্লাহর রহমতে আমরা যেটা চাইছি সেটাই হয়েছে। আমরা রিকভারি সেশন করছি সুইমিং পুলে, তো সবাই একটু এনজয় করছি সুইমিংয়ে। কোচ আমাদের সাথে বসে কথা বলবে, তার প্ল্যান সেটা আমাদেরকে বলবে, আমরা সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাবিনা, মাসুরা, সঞ্জিদাদের পারফর্ম করেই দলে ঢুকতে হবে বলে জানান বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এশিয়া কাপে ভালো করতে সিনিয়র ফুটবলারদের দলে নেওয়ার প্রশ্নে এমন উত্তর দেন তিনি। তবে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে পারফর্ম করার জায়গায় সেই নারী ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে না। ন্যাশনাল টিমে কারা ঢুকবে কিংবা স্কোয়াডে কারা থাকবে, ইলেভেনে কারা সম্পূর্ণরূপে কোচের এখতিয়ার। আমাদের প্রতিবেদনে যা ছিল, কিন্তু বেশ কিছু প্লেয়ারকে কিন্তু কোচ আবার দলভুক্ত করেছে। তো এখন যারা দলের বাইরে আছে তারা যদি নিজেদেরকে প্রমাণ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে কোচের তাদের না রাখার কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করি।